নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এখন বাজে ভোর 4:30। একেবারেই পরিষ্কার আকাশটা। আমি বাড়ির দিকে রওনা হয়েছি, মানে কুমিল্লার দিকে। ভীষণ মন খারাপ যখন আমি বাড়ি থেকে বের হয়েছি। বাড়ির মানুষ ঘুম থেকে উঠেনি। ঘুমন্ত সবাইকে রেখে আমি চলে আসছি। আমার ভাইজি, ভাই, পুতেরা, বোনের ছেলেরা, কাকি, কাকু, বৌদি, দাদা, ছোট ভাইয়ের বউরা, কেউ জেগে নাই, কিন্তু আমি চলে আসছি। ফিরতে হবে, না চাইলেও মন যেতে হবে। কি আর করা। ভীষণ মন খারাপের ভিতর দিয়ে একটু ভালো 2 ভাই মিলে আমাকে গাড়িতে তুলতে এসেছে। বড় ভাই আমার সাথেই আছে, ছোট ভাই তুলে দিয়ে গেল। জানেন, কলেজের টুকরো 2 ভাই আমার, আর আমিও তাদের নিঃশ্বাস। এখন নতুন একজন অ্যাড হয়েছে, সেটা ছোট ভাইয়ের বউ। কথা বলতে বলতে চলে আসছি ভাঙায়। এত ভোরের গাড়িতে উঠেছে তো, তাই রাস্তাঘাট অনেক ফাঁকা। এই জায়গাটা হচ্ছে ভাঙার যে ফ্লাইওভারটা, সেটা উপর থেকে দেখলে মনে হয় দেশের বাহিরের কোনো দৃশ্য। নিচ থেকেও অনেক সুন্দর লাগে। এই জায়গাটা ঢাকা টু যশোরের একটা পয়েন্ট, আর ফরিদপুর টু বরিশালের একটা পয়েন্ট, যে জায়গায় মিলিত হয়েছে সেই জায়গাটা এত অপরূপ লাগে। এখন এই সময় ঘাসে ভরে গেছে, দেখতে অনেক সুন্দর লাগে। খুব অল্প সময়ের মধ্যেই আমি চলে যাব। রাস্তাঘাটে কোনো ভিড় নেই। আমি চাইলে আর একটা দিন থাকতে পারতাম, কিন্তু এরপরেই কোরবানির ছুটি শুরু হয়ে যাবে। রাস্তাঘাটে প্রচুর পরিমাণে ভিড় হবে, তার আগেই চলে যাচ্ছি। এই দেখেন, এইমাত্র সূর্য মামাকে দেখা যাচ্ছে। এত সময় ওনার কোনো খবর ছিল না। দেখতে দেখতে চলে আসছি পদ্মা সেতুর টোলে। এই টোলটা পার হলেই পদ্মা সেতু। একটা সময় তো এই পদ্মা সেতু নিয়ে এত এক্সাইটেড ছিলাম। এই জায়গাগুলো তখন তার টোল ছিল না, নিচ দিয়ে যেতাম। দেখেন, এখনও কুয়াশা কাটেনি, পুরো নদীটা দেখা যাচ্ছে না। এই নদীর উপর দিয়েই যখন ঢাকাতে যাওয়া আসা করতাম, তখন লঞ্চে, কখনো বোটে, কখনো ফেরিতে যাওয়া আসা করতাম। আমি সব থেকে বেশি মিস করি লঞ্চের সেই ইলিশ মাছ ভাত খাওয়াটা। এখনও আছে 2 পারে, কিন্তু আমার সেভাবে আর যাওয়া হয় না। বাড়িতে আসাই হয় না, যাবো কী করে। খুব বোরিং ফিল হচ্ছিল। পাশে দাদা ছিল, দাদা একটু হালকা মিউজিক দিয়ে একটা গান ছাড়ছে, সেই বোরিংটা কেটে গেছে। এখন ঘড়িতে 7:30 বাজে, আর আমি 7:30টার মধ্যেই পৌঁছে গেছি ঢাকাতে। ঢাকা থেকে উঠে গেছি কুমিল্লার যে গাড়িগুলো থাকে সেটায়। আর দাদা আমার জন্য নিয়ে আসছে একটুখানি কেক। এই কেকটা অনেক বেশি মিষ্টি হয়, কিন্তু তারপর নিয়ে আসছে, খেতে পারবো বিধায়। কারণ এখন এই গাড়িটা ছাড়লে আমার একেবারে আধা ঘন্টা দেরি হবে। আবার রাস্তায় কেমন জ্যাম হবে তা তো আর জানি না। আশা রাখি এত সকালে যেহেতু বের হয়েছে, জ্যাম হবে না। ভাই, এত যুদ্ধের পরে আমি পৌঁছাইলাম। এত জ্যাম ছিল ঢাকার থেকে যখন বের হইলো গাড়িটা, শনির আকড়া থেকে একেবারে গরিপুর পর্যন্ত জ্যাম। যাই হোক, অ্যাটলিস্ট আমি বাড়িতে এসে পৌঁছেছি। আগে ফ্রেশ হই, এরপর রান্না করতে হবে। আমার রান্না বান্না সব আছে। আমাদের বাড়িতে যেহেতু শ্রাদ্ধ অনুষ্ঠান হয়েছে, তো অনেক কাপড় দেওয়া দিয়ে হয়েছে। আমার শাশুড়িকে এই কাপড়টা দিছে, আর রত্না দিদিকেও একটা কাপড় দিয়ে দিছে, যে উনি যেহেতু বাড়িতে আছেন, বয়স্ক মানুষ। আমি বললাম অত বেশিও বয়স্ক না। যাই হোক, দুপুরে রান্না বান্না করছি, খেয়ে দিয়ে রত্নাদি বের হয়েছে। আর এটার মধ্যে অনেক মাছ। এই যে দিদি যে শাড়িটা পরেছে, এই শাড়িটা আমি ইন্ডিয়া থেকে নিয়েছিলাম। দিদির অনেক পছন্দ হয়েছে। দিদি বলতেছে আরাম নাকি অনেক। দিদিরা যাওয়ার পরে আমি আমার কাজে লেগে পড়ছি। ঘরের মধ্যে পাড়া দেওয়া যাচ্ছে না। আমি আগে সেটাকে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। আমি গোসল কিন্তু এসে করেছি, আবার ভাবলাম ঘর বাড়ি একটু পরিষ্কার করে এরপর গোসল করব। শাশুড়ি বলতেছে কি দরকার, আমরা এতদিনে ছিলাম, আমাদের তো অত বেশি সমস্যা নেই। কিন্তু ওনারা তো একটু ফিল করতে পারেন। আমি ঘরে পাড়া দেওয়ার সাথে সাথেই বুঝছি যে অবস্থা খুব খারাপ। আর যাই হোক, আমার পায়ের নিচে কিছু পড়লে একদমই ভাল লাগে না। আমার মনে চাইছিলাম যখন এসেছি তখনই আমি আগে মুছে নিই। কথা ছিল রত্না দিদি সকালবেলা চলে যাবে, এভাবেই আমার সাথে ওনার সাথে কথা। তার জন্যই আমি অনেক তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়েছি। নতুবা আমি এই
যদি দুপুরে খেয়ে দিয়ে বাড়ি থেকেও বের হতাম তাহলে সন্ধ্যা নাগাদ চলে আসতে পারতাম, কিন্তু ওই যে উনি যে বলছে উনি চলে যাবে, তার জন্য আমি আগে আগে আসছি। ফ্রিজটার অবস্থা দেখেন, যেহেতু ওনার মেয়ের ছেলে আসছিল, মানে ওনার নাতি, বাচ্চা মানুষ বারবার ফ্রিজ খুলতো, হাত দিত, এই জন্য নোংরাটা বেশি হয়েছে। আর ওনারা বলে যে ফ্রিজে নাকি কোনো কিছু ঠান্ডা হচ্ছিল না। তখন আমি বলে দিয়েছিলাম যে ফ্রিজের একটু বাড়িয়ে দাও রেগুলেটরটা, তাতে একেবারে ফ্রিজ না এটা বরফের দেশ বুঝতে পারলাম না, সেটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এখন যেগুলো ফ্রিজে রাখবো সেসব বের করছি। আসার সময় তো জানেনই আপনারা আমি প্রচুর মিষ্টি এসব নিয়ে আসি। এই যে ফল দেখতেছেন এগুলো শুধু আছে, আর বাকিগুলো কিছুটা দিদিকে দিয়ে দিচ্ছি, অন্য একজন আসছিল তাকে কিছুটা দিচ্ছি, আমার শাশুড়ি খেলো, মাঝখানে আমিও একটু খেয়ে নিছি। লিচু আমি হেব্বি পছন্দ করি, কিন্তু যে ঘরের মধ্যে দুদিন থাকলে লিচুর ভিতরে একটা পোকা হয়ে যায়, সেটা দেখলে পর আমার আর খেতে ইচ্ছে করে না। তার জন্য আমি এভাবে ছিঁড়ে ফ্রিজে রেখে দিলে না একটু বেশি রসালো হয়, তার সাথে আর থাকে না ওই পোকের কোনো ভয়। আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে, যখন আসে এসে নাকি শ্বশুরবাড়ির ভাত খাওয়া যায় না, তাই আমার মা প্রত্যেকবার কিছু না কিছু দিয়ে দেয়। তো এবার তো আমি অনেক ভোরে বের হয়েছি, তাই তৈরি করে দিতে পারিনি, দিয়ে দিছে চাল, আমাদের ক্ষেতের ধানের চাল। আমি খেতে খুব পছন্দ করি, বাড়ি গিয়ে তো সেভাবে খাওয়াই হয়নি, তার জন্য মা দিয়ে দিয়েছে। আমি বলছি খুব অল্প দেবে, তারপরও কি মা শুনে, আমার লাগেজ অনেক বেশি হয়ে গেছিলো, নতুবা মা চাইছিল 20 কেজি চাল দিতে। 20 কেজি চাল কে বয়ে আনে বলুন তো, এটুকুই আনছে, এ দিয়ে আমি 2-3 দিন খেয়ে নেবো, ছাড়ে আবার এসব চাল খেতে পছন্দ করে না। সে শহুরে মানুষ, তার ব্যাপার স্যাপারই আলাদা। বাড়ি গিয়ে কিন্তু একদিনও পাট শাক খাইনি, তার জন্য মা অনেকখানি পাট শাক দিয়েছে। আমি বলছি যে 1 সপ্তাহ যাতে খেতে পারি এভাবে দেবে। ভেবেছি একদিন পাট শাক ভাজি খাবো, তরকারি খাবো, ডাল দিয়ে রান্না করে খাবো, একদিন ভাত দিয়েও খাবো। আর দিছে আমাদের গাছে অনেক কচুরলতি হয়েছে। আমাদের তো গ্রামের বাড়িতে অনেক বেশি জায়গা, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, কোনো কিছু লাগালেই হয়, সেটা ভীষণভাবে বাড়ে। অনেকগুলো খারকোলের গাছও আনছি, এটার ভর্তা খুব ভালো লাগে, কে কে পছন্দ করেন জানাবেন। আর কারো খাওয়ার ইচ্ছে থাকলে চলে আসবেন আমার বাড়িতে। এসবের পরেও না একদমই ইচ্ছা করতেছে না অন্য কিছু করি, মনে চাচ্ছে একটু রেস্ট নিই। আর এটা কি বলেন তো, এটা লোহার করি, আর একটা কোটা আনছি, মিষ্টির ভিতর নিয়ে আসছি এই গজাটা, এটা রসের গজা, আমার শাশুড়ি ভীষণভাবে পছন্দ করে, ওনার জন্যই আমি এই রসের গজাটা প্রত্যেকবার আনি, উনি খেতে খুব পছন্দ করে। মাঝে সাঝে আমিও 2-1 পিস খাই, এখানের কোনো মিষ্টি আমার ভালো লাগে না। এবার কিন্তু বাড়ি গিয়ে আমি মিষ্টি খেয়েছি বৌদিদের সাথে কম্পিটিশন করে। আমাদের বাড়িতে যে অনুষ্ঠান হলো তাতে রসমালাই সার্ভ করা হয়েছিল, সেটাও খেতে খুব ভালো ছিল। ভুলে গেছি, আমি ভেবেছিলাম আমার ওখানকার একটা রসমালাইয়ের প্যাকেট নিয়ে আসবো। এখানে তো কুমিল্লায় তো রসমালাইয়ের বিখ্যাত, কিন্তু ওখানকার রসমালাই অনেক ভালো। আর এই হচ্ছে মিষ্টি, খেতে খেতে এটুকু আছে। আমার শাশুড়ি 2-3 দিন মন ভরে খেতে পারবে, আর যে গেস্টগুলো আসবে তারাও খেতে পারবে। আমিও বসে বসে একটুখানি লিচু খাচ্ছি, এই লিচুটা খেতে ভালোই লাগছে। 2-1টা কাঁচা কাঁচা লিচু আমি বেছে বেছে আনছিলাম, সেগুলোকে একটু টক টক হবে আমি সেটা জানি। আমার শাশুড়ি বলছে এগুলো রেখে একটু রেস্ট নাও। আমি বললাম হ্যাঁ রেস্ট নেবো, আগে সব কিছু একটু আমি গুছিয়ে নিই, আমার আর ভাল লাগে না এই অগোছালোভাবে থাকতে। যাই হোক, কী আর করার, এক বুক স্মৃতি নিয়ে আসছি, জানি না কতদিন পর আবার সেখানে ফিরে যেতে পারবো।